ওয়ালের মধ্যে তাজা রক্ত একদম সপ সপ করে লাগানো। খাবার টাবার যখন দিত, ওই খাবার তো খাইতাম না, চোখের পানিতে ভিজে খাবার টাবার আমার ভিজে যেত, খাবার তো আমি তখনই। এখানকার একটা সিঙ্গেল ক্যারেক্টার, একটা শব্দও যদি বাহিরে যায় তাহলে তোমাকে শেষ করে দেবো, তো দেবই, তোমার ফ্যামিলিও শেষ। আমার সবচেয়ে বেশি যেটা লাগছে যে আমি নিজেই একটু কম্প্যারিজন করার চেষ্টা করছিলাম, যে সেটা হচ্ছে গিয়ে কবর আর ওই রুমের মধ্যে আমি কোনো ডিফারেন্সটা কিন্তু কখনো খুঁজে পাইনি। প্রথমে বলি, আমি আতাউর রহমান মণ্ডল, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি জব করতাম দ্য বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডে। লাস্ট আমার ওখানকার ডেজিগনেশন ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো ওখান থেকে ওই জব করা অবস্থায় আমাদের একটা কনসালটেন্সি ফার্ম আছে আর কি, আমাদের দুইজন ফ্রেন্ডের। জাস্ট আমরা ওই কনসালটেন্সি ফার্মের আন্ডারে আমরা, যেহেতু বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের আগে থেকেই পরিচিত ছিল, তো সেখান থেকে আমরা ওই বিভিন্ন কোম্পানিতে কনসালটেন্সির কাজ করতাম আর কি। তো কনসালটেন্সির কাজ করতে গিয়েই আসলে সেদিন ছিল বৃহস্পতিবার, 2019 সালের 2রা মে মাসের 2 তারিখ বৃহস্পতিবার। আমার অফিস থেকে আমি জাস্ট বের হয়ে আসছি আর কি। অফিস থেকে বের হয়ে, তখন সেদিন বৃহস্পতিবার, যেহেতু আমরা যে অফিসে জব করতাম আমাদের বৃহস্পতিবার করে হাফ অফিস থাকতো। তো বৃহস্পতিবার আমরা বের হয়েছি 1:30 পৌনে 2টার দিকে বের হয়েছি আর কি। বের হয়ে আমি আকিজ হাউজে যাই। আকিজ হাউজ মানে কি, আকিজ গ্রুপের যে হেড অফিস, মানে আপনার তেজগাঁ লিঙ্ক রোডে ওদের অফিসটা আছে আর কি। তো ওখানে যাওয়ার পরে তো ওদের ওখানে একটা আমাদের কাজ ছিল সার্ভার সেট আপ করার জন্য। তো ওখান থেকে আমার যে কলিগ ছিল ও আগেই ওখানে চলে গিয়েছিল ওই দিক থেকে, আমি আমার অফিস থেকে এদিকে চলে গেছি আর কি। তো যাওয়ার পরে ওদের ওখানে কাজ টাজ করে যখন সন্ধ্যা আনুমানিক 7:30 থেকে 8টার মধ্যে আর কি, ওখান থেকে কাজ করে আমি বের হয়ে আসি। বের হয়ে এসে জাস্ট ওই ওদের অফিসের সামনেই আমরা দুইজনই একসঙ্গে এসে উবারের যে রাইডার আছে না, বাইক রাইডারদেরকে কল দিয়েছি আমি। কল দেওয়াতে ওর বাইকটা আগে চলে আসছে। তো ওর বাসা আর আমার বাসা একই জায়গায়, পাশাপাশি বিল্ডিংয়ে। তো বললো যে আমার একটু জরুরি কাজ আছে, আমি চলে যাই, আপনি তাহলে পরে আসেন। তখন আমি ওই মোবাইল হাতে করে নিয়ে দেখতেছিলাম যে আমার রাইডারের লোকেশনটা কোথায় দেখায়। দেখলাম যে ও পুলিশ প্লাজাটা আছে, পুলিশ প্লাজার আশেপাশেও আছে। তো পুলিশ প্লাজা থেকে ওইখানে আসতে হার্ডলি হয়তো বা 3 মিনিট 4 মিনিট, কিংবা খুব যদি জ্যামও থাকে খুব হার্ডলি 5 মিনিট লাগতে পারে, খুব কাছাকাছি ওখানে। তো করতে হঠাৎ করেই দেখলাম যে আমার সামনে একটা মাইক্রোবাস এসে দাঁড়ায় গেল। আমার সামনে মাইক্রোবাসটা দাঁড়ায় মাইক্রোবাসের দরজা খুললো ভিতর থেকে, আর পিছন থেকে দুইজন আমার পিছন থেকে হেঁটে গেছে। আমি দেখছি দুইজন আমার পিছন থেকে হেঁটে যাচ্ছে, এসে পিছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসের মধ্যে আমাকে পুশ করে দিয়ে দিচ্ছে। তারপর আমি জোরে একটা চিল্লান দিয়েছি এবং আমার ডান পা এরকম পা দিয়ে জাস্ট ওই যে দরজাটা থাকে না, দরজার মধ্যে দিয়ে আমি পিছন দিকে পুশ করে করতেছিলাম যাতে আমি ওখান থেকে বের হয়ে ছুটে যেতে পারি এরকম। তো আলটিমেটলি আর পারি নাই। পরে ওরা আবার আমাকে ধরে আবার ভিতরে ঢুকাই দিছে। দেওয়ার পরে যেটা হলো, আমাকে সিটের মধ্যে, মাইক্রোবাসের যে লম্বা সিট থাকে, লম্বা সিটের মধ্যে শোয়াই দিয়েছে আমাকে। শোয়াই দেওয়ার আগে ওই ব্ল্যাক মাস্ক যেটা ছিল, একটা মাস্ক দিয়ে গলার মধ্যে টাই করে বেঁধে দিল, একদম পুরো মাথা পুরো ঢাকা। তারপর একজন এসে আমার পায়ের কাছে বসলো, মানে পায়ের উপরে চেপে বসলো। বসার পর আমি বিছানা ওখানে শুয়ে, আমি কোনো কথা বলতে দিচ্ছে না আমাকে। একজন এসে রিভলভার আমার বুকের মধ্যে ধরছে, দিয়ে বলতেছে যে কোনো চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবা না, একদম চুপচাপ থাকতে হবে। তো এরপরে লাগিয়ে দিয়ে আমাকে মাইক্রোবাস নিয়ে টান দিয়ে চলে গেল আর কি। চলে যাওয়ার পরে অনেকক্ষণ, আমাকে প্রায় 3 ঘন্টার মতো ওরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এদিক সেদিক করে মুভ করছে আর কি। দেখলাম কোথাও ফ্লাইওভারে উঠতেছে, ফ্লাইওভার থেকে নামতেছে, বোঝা যাচ্ছে যে উঁচুতে। যেহেতু ঢাকা শহর মোটামুটিভাবে তো চেনা আমাদের, হ্যাঁ। তো এই অবস্থায় যাচ্ছে, মানে অনেক সময় পার হয়ে যাচ্ছে। তো ওরা আবার নিজেরা বলাবলি করতেছে, ও যদি চিল্লাচিল্লি করতে ধরে, ও যদি বেশি করে তাহলে ওকে মেরে ফেলাই দেবে এখানে। একজন আবার বলতেছে যে দেখো, ও তো ইঞ্জিনিয়ার, ওর কাছে কোনো ট্রাকারও থাকতে পারে হয়তো বা, ভালো করে ওকে চেক করো। তখন আমার কোমর হাতিয়ে বেল্টের ভিতর, পকেটের ভিতরে, জুতার ভিতরে, মোজার ভিতরে চেক করতেছিল যে আমার কাছে অন্য কোনো কিছু আছে কিনা। তো তারপর ওরা আমাকে এক জায়গায় নামিয়ে বললো যে ভিতরে ঢোকো। ভিতরে ঢুকে বললো যে ডান পাশে যেতে হবে, মানে দুই পাশে দুইজন ধরছে আর কি, ধরে আমাকে ওরা নিয়ে যাচ্ছে। একটু ডান দিকে যেতেই আমাকে বললো যে
এখানে একটা সিঁড়ি আছে, পা উঁচু করে ফেলো। তো আমি পা ইয়ে করে দিচ্ছি, তখন আমার কাছে মনে হলো যে স্টেপস একটা কি দুটো স্টেপস হবে, এর বেশি না সিঁড়ির স্টেপসগুলো। তো ঢুকতেই রুম, যে রুমটা দেখি ঠান্ডা বাতাস আসতেছে, মানে রুমটা এসি রুম আর কি। তো ভিতরে যখন নিয়ে যাওয়ার পরে আমাকে ওই একটা চেয়ারের মধ্যে বসতে দিল আর দরজাটা লাগাই দিল ওরা। চেয়ার মানে কি টুল টাইপের আর কি। দরজা লাগাই দিল, লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সাউন্ড বন্ধ, কোনো কিছু বাহিরের আর কিচ্ছু শোনা যায় না, শব্দ টব্দ কোনো কিছু নেই। তারপর মনে হলো যে সাউন্ড প্রুফ রুম যেরকম হয় ঠিক ওরকম আর কি। তারপর টুলে বসিয়ে দিয়ে ওই যে প্রথমে একটা মাস্ক ছিল ওর উপরে আর একটা পড়াই দিল, ওরকমই আরও একটা দেওয়ার পরে তারপর একটা ব্ল্যাক যে স্ট্র্যাপ টাইপের থাকে না, এগুলো ফিতার মতো ব্ল্যাকের দিয়ে এই দিক থেকে পিছন থেকে ওইটার উপর দিয়ে মাস্কের উপর দিয়ে এই দিক দিয়ে চোখের উপর দিয়ে বেঁধে দিল আর কি। দিয়ে মানে 3টা লেয়ার হলো আর কি, যাতে আমি কোনো কিছু দেখতে না পারি আর কি। এরপর একজন এসে আমাকে প্রেশার মাপতেছিল। তো প্রেশার মাপার পর সে আমাকে জিজ্ঞেস করছিল, তোমার কি কোনো বড় ডিজিজ আছে, কোনো ধরনের ডিজিজ আছে কিনা? না, আমার কোনো ওইরকম কোনো ডিজিজ নেই। তো শুধু ব্যাক পেইন, আমার আগে থেকে ব্যাক পেইনও ছিল, কিন্তু ওই সময়টা আরও বেশি ব্যাক পেইনটা করতেছিল। মানে ওইখানে তো শোয়াই দিয়ে পায়ের উপর একজন করে দিয়ে তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘোরাতে আমি প্রচুর মানে ব্যাক এত বেশি পেইন করতেছিল সে বলার মতো না আর কি। আমার অনেক পেইন করতেছে আর কি। তখন সে আমাকে বলে কি, টেনশন করো না, তোমাকে 10 মিনিটের মধ্যে তোমার পেইন ভালো করে দেওয়া হবে। তারপর ওনার তো মাপা শেষ হয়ে গেলো। তো আর 2জন ওখানে অন্য আগে থেকে, ওই রুমটা আমি যখন রুমের ভিতরে ঢুকি ওই আগে থেকে কিন্তু তারা ওই রুমের মধ্যেই ছিল, যারা আমার সঙ্গে যারা কথা বলতেছিল আর কি, তারা আগে থেকে ওই রুমের মধ্যে অবস্থান করছে। তারপরে উনি বলতেছে যে তুমি কি রোড সেফটি মুভমেন্ট হয়েছিল না তার আগে, তখন 2019-এ একটা ইয়ে হয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস নামে যে একটা আন্দোলন হয়েছিল, তুমি কি ওখানে খুব অ্যাক্টিভ ছিলা? তুমি কোনো পোস্ট করছো, গভর্নমেন্ট বিরোধী কোনো পোস্ট করছো? আমি বললাম না, আমি তো এরকম কোনো পোস্ট করিনি, আর আমি তো স্টুডেন্টও না। ওইটা তো আন্দোলন করছি স্টুডেন্টরা, হ্যাঁ, আর আমরা জব করি, আমাদের ওইরকম আমি ইয়ে করিনি। আর তাছাড়া হচ্ছে কি আমি ফেসবুকে ওরকম অ্যাক্টিভ না। তখনও বলছে না তুমি পোস্ট করছো। আমি পোস্ট করছি, আমি কখনো করিনি পোস্ট। আপনি ফেসবুকের পাসওয়ার্ড নেন, পাসওয়ার্ড নিয়ে আপনি ফেসবুক ঘেটে দেখেন। তখন সঙ্গে সঙ্গে আমি ফেসবুকের পাসওয়ার্ড দিলাম, ওনারা ফোন তো তাদের কাছেই, ওরা ফোন নিল, ফোনটা নিয়ে 4-5 মিনিট ওরা চুপচাপ আছে। তো তখন বুঝলাম যে তারা হয়তো স্ক্রলিং করতেছে, ফেসবুকে লগ ইন করে ঢুকে ফেসবুক ঘাটাঘাটি করতেছে। তারপরে কিছুক্ষণ পর বলতে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছো? কোন দল করো? বিএনপি, জামাত বা শিবির এরকম কোনো কিছু করো? আওয়ামী লীগ এরকম কিছু করো? আমি বললাম না, আমি কোনো পলিটিক্সের সঙ্গে জড়িত নেই। ইভেন আমার ফ্যামিলিতেও কেউ পলিটিক্স করে না, আমরা ওরকম নর্মালি করি না, কোনো দলই করি না আমরা। তখন সে আমাকে বলতেছে যে যাই করো আর তাই করো, তোমাকে কিন্তু আওয়ামী লীগ করতে হবে এই দেশে থাকতে হলে, এর কোনো বিকল্প কোনো চিন্তাও করতে পারবে না। তখন আমি ওনাকে বললাম যে আপনি কেন আমাকে এনেছেন সেটা বলেন, যে এতক্ষণ ধরে আমি তো সেটা এখনও জানতে পারলাম না। তখন ও বলতেছে আমাকে, তুমি কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কাজ করো? তখন তো আমার মাথায় এটা আসলো যে আসলে ও আমাকে কেন করছে। তাই তখন বললাম হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করি, এবং যে ইস্যুতে উনি কথা বলতেছে তা ওই ইস্যুতে ওরা আবার আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমি সার্ভারটা সেট আপ করে দিয়েছি 2016 সালে, আর এই ঘটনা ঘটছে 2019-এ। তো মাঝখানে কিন্তু একটা 3 ইয়ার্সের মতো গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। ওই গ্যাপে আমি তাদেরকে আর কোনো সার্ভিস সাপোর্ট দিই, আমি শুধু সার্ভারটা সেট আপ করে দিয়েছি, বাকিটুকু মেনটেন্স ওরা করে সব। তো তারপরে ওরা আমাকে একদিন কল করছে, এর মধ্যে এই ইনসিডেন্ট হওয়ার কিছুদিন আগে আর কি, প্রায় 1 সপ্তাহ খানিকের মতো হবে আর কি। কল করছে যে ভাই আমাদের এখানে একটা মেইলের ইস্যু হয়েছে, এই মেইলটা আমাদের কাছ থেকে ডিজিএফআইয়ের কাছে গেছে, এই মেইলটা আমরা করতে পারছি না, ট্রেস করতে পারছি না, আমাদের রিপোর্ট একটু আমাকে জেনারেট করে দেন। আচ্ছা আচ্ছা। তো তখন আমি ওখানে গিয়ে ওদের কাছে একটা রিপোর্ট জেনারেট করে দিই যে ওই দিনে কী কী কমিউনিকেশন হয়েছে, কোথা থেকে কার কাছে গেছে, বাইরের কোনো অ্যাক্টিভিটি ছিল কি না, অ্যাটাকার কোনো কিছু করছে কিনা, এভরিথিং একটা টোটাল আমি 2 পেজের একটা ফাইল, মানে 2-3 পেজের হবে আর কি, একটা রিপোর্ট জেনারেট করে ওদের কাছে আমি দিয়ে এসেছিলাম। আর ওই মেইলটা আবার আমি করছি কি, যখন মেইলে সেন্ড করছি, যেহেতু রিপোর্ট আমার জিমেইল থেকে ওদেরকে সেন্ড করছি আমি, তো সেন্ড করলে কি আমার জিমেইলে ওই মেইলটা থাকবে। তখন ওরা যখন আমাকে এরকম করে, এটা হচ্ছে ওইখানকার স্টোরি, এরপর আর আমি কিছু জানি না। হ্যাঁ,
আমার যে এরকম ঘটবে তখনও আমি কিছু জানি না। এটা হচ্ছে তখনকার ওরা আমাকে জাস্ট ডাকছে, আমি রিপোর্টটা জেনারেট করে দিয়ে আসছি। আর এখানে আসার পর উনি যেটা আমাকে বললো যে তাহলে ওইখান থেকে একটা মেইল ডিজিএফআইয়ের ইয়েতে গেছে, এই মেইলটা সম্বন্ধে তুমি জানো? তা আমি বললাম হ্যাঁ আমি জানি যে এরকম একটা ইনসিডেন্ট ওখানে ঘটছে, ওরা আমাকে বলছে, তবে মেইলের বডিতে এক্স্যাক্টলি কী লেখা ছিল সেটা আমি জানি না, তারা আমাকে সেটা দেখায়নি। মেইলের বডিতে তারা বলছে এই ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে। তখন ওরা আমাকে ডেকেছিল, আমি ওদেরকে একটা রিপোর্ট জেনারেট করে দিয়ে এসেছি এবং ওই রিপোর্টটা আমার ইমেইলেও আছে, সেন্ট আইটেমে ইয়ে হয়। তখন ও আমাকে বলতেছে তাহলে তোমার ইমেইলের পাসওয়ার্ড দাও। তখন ইমেইলের পাসওয়ার্ড দাও মানে কি, ল্যাপটপের দিয়ে দিতে হবে, ল্যাপটপের পাসওয়ার্ড দিলাম, ইমেইলের পাসওয়ার্ড দিলাম। তারপর অন্য অন্য ইমেইল যেগুলো, যেমন আপনার ইয়াহু, তারপর আমার পার্সোনাল ইমেইল, কোম্পানির যে ইমেইল বক্স সেইটা, তো সবগুলোরই তো পাসওয়ার্ড আছে। এবং তারপর অন্য অন্য সোশ্যাল মিডিয়ার যেগুলো আছে, মানে এভরিথিং সব পাসওয়ার্ড যেগুলো আছে আর কি। এরপর আমাকে বলতেছে যে তোমার পিসিতে আমি ল্যাপটপের মধ্যে ভিপিএন ক্লায়েন্ট ইনস্টল করা দেখলাম। ভিপিএন ক্লায়েন্ট ইনস্টল করা দেখলেন, এটা তো অন্যায়ের কিসের? আমি তো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার পিসিতে ভিপিএন ক্লায়েন্ট ইনস্টল করা থাকতেই পারে। তখন আমি যেখানেই কমিউনিকেশন করব, আমার যেহেতু আমার নিজের অফিসের সাথে কমিউনিকেশন করতে হয়, বাইরের অনেক কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে হয়, কেউ সাপোর্ট চাইলে তাদেরকে সাপোর্ট দিতে হয়। ইভেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি আমাকে কোনো সাপোর্ট চায়, আমি তো নিশ্চয়ই তাকে এমনি হুট করে এমনি কোনো মিডিয়াতে ঢুকবো না, আমাকে একটা সিকিউর চ্যানেল মেনটেন করেই সেখানে যেতে হবে। তো এর ভিপিএনের বিকল্প তো আর নেই, এনক্রিপ্টেড ওয়েতে সিকিউর ওয়েতে সেখানে কমিউনিকেশন করা যায়। তো এটা তো কিসের? তখন বলছে না তুমি এটা দিয়ে অন্য কিছু করছো। তখন আমি বললাম না আমি অন্য কিছু কী করবো। তো এর মধ্যে ওরা আবার আমাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। কেউ মনে করেন পাশে রিভলভার লোড করে, কেউ লাঠি দিয়ে ফ্লোরের মধ্যে শব্দ করতেছে, বাড়ি দিচ্ছে এরকম করে ঠাকঠাক শব্দ করতেছে। আবার একজন বলতেছে এর যদি সত্য কথা না বলে একে তাহলে করেন, এর যৌনাঙ্গের মধ্যে গোপনাঙ্গের মধ্যে দেওয়া হোক, কারেন্ট শক দেওয়া হোক, ইলেকট্রিক শক দেওয়া হোক। আমি তো ভয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে সিচুয়েশনটা টোটালি তখন মানে এত বেশি। এমনি তো আপনার টোটাল আমি তো কাউকে কিছু দেখছি না, কারো ফেস দেখছি না, কিছু করছি না, মানে আমার শরীর খালি মানে কাঁপতেছিল যে আমি কি মানে কোন সিচুয়েশনের মধ্যে পড়লাম। আলটিমেটলি এরকম সিচুয়েশনে তো কখনো পড়া হয়নি, আর কখনো তো এই ধরনের সিচুয়েশন ফেসও করি নাই। তারপর ওখান থেকে নিয়ে গেলো আমাকে, ওখান থেকে নিয়ে যে রুমটাতে নিয়ে গেলো, জাস্ট আমাকে যে রুমের টর্চার করছে, টর্চার রুমের ঠিক সামনের রুমটাই হচ্ছে গিয়ে একটা রুমটার সাইজ হবে গিয়ে আপনার 5-7 ফিট, 5 ফিট 5 ফিট বাই 6 ফিট বাই 5 ফিট এরকম হবে। সরি 6 ফিট বাই 5 ফিট না, মানে চওড়াতে প্রায় 5-6 ফিটের মতো হবে, আর লম্বা হবে 8-9 ফিটের মতো লম্বা, আর হাইট প্রায় আপনার 9 ফিট অ্যাভাব, হাইটটাও অনেক রুমের। তারপরে ওই রুমের দুটো দরজা আছে, একটা হচ্ছে কি আপনার জেলখানার যে রড যেরকম থাকে না, লম্বা রড দিয়ে লাগানো ওই রকম, আর বাইর থেকে একটা থাকে সলিড ডোরের মাঝখানে একটা ছোটো যে ভিউ পয়েন্টটা লাগানোর জন্য ছোটো থাকে, ওটা ওইরকম। কিন্তু ওইটা দিয়ে ভিতর থেকে বাইরে দেখা যায় না, বাইরে থেকে ভিতরে দেখা যায়। ওরা আলটিমেটলি হয় কি যে যখন হয় রাত্রেবেলা বা কোনো সময় লাগিয়ে দেয়, কিংবা ওদের যখন মুভমেন্ট থাকে তখন ওই দরজাটা লাগাই দেয়, আর শিখি দরজাটা সবসময় খোলা থাকে, মানে আমরা বাহিরে দেখতে পারি। ওই রুমে রাখা হলো। রুমে নিয়ে গিয়ে আমার ওই যে প্যান্ট খুলে নিল, তারপর আপনার বেল্ট, ঘড়ি টড়ি এভরিথিং তারা আমার কাছ থেকে সব খুলে নিয়ে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দিল আমাকে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে গেঞ্জিটা দিল, গেঞ্জিটা হয়েছে এত দূর পর্যন্ত, আমার হাঁটুর নিচে চলে আসছে, অনেক বড় ঝোলা গেঞ্জি, কয়েকটা জায়গায় ছেঁড়া ফুটাও আছে গেঞ্জিটা, মানে ময়লা একটা গেঞ্জি আর কি। তো দেওয়ার পরে মানে ওই অবস্থায় একটা লুঙ্গি আর ওই গেঞ্জি গায়ে দিয়ে আর কি। তখন আমি ওরে জিজ্ঞেস করলাম যে কয়টা বাজে, মানে আমার আগে থেকে নামাজ পড়ার অভ্যাস ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে নামাজ পড়া এখন কয়টা বাজে? তখনও আমাকে বললো যে এখন 1:30 বাজে। তো তার মানে আমাকে উঠিয়ে নিয়েছে ওরা কয়টায়, 7:30 থেকে 8টার মধ্যে। এতটুকু সময় ওখানে ইন্টারোগেশন করছে প্রায় আপনার ধরেন 40-45 মিনিট। তো বাকি সময়টুকু আমাকে ওরা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টুরিয়ে করে দিয়েছে। এই যে ওই রুমে আনা পর্যন্ত, এর আগে পর্যন্ত কিন্তু আমার আর কোনো সেন্স নাই বলতে কীরকম, মানে জগৎ সম্বন্ধে অন্য কোনো ধারণা নেই, ফ্যামিলি সম্বন্ধে এভরিথিং আমি ভুলে গেছি। ফ্যামিলি, নিজের আমার ওয়াইফ তো তখন প্রেগনেন্ট, বাচ্চা পেটে তখন। তো আমার তখনও পর্যন্ত কিছু মনে ছিল না, কিন্তু যখন ওর কাছে টাইম শুনলাম আমার কাছে তখন মনে করেন অঝরে আমি চোখ দিয়ে টক করে কান্না করতেছিলাম, ও জোরে করে কান্না করতেছিলাম যে আমি কোথায় আছি এখন, এই যে এত রাত হয়ে গেছে, ফ্যামিলির কী অবস্থা,
আমার ওয়াইফ সে তো অসুস্থ, আমার বাবা মাও তখন অসুস্থ, আমার বাবা মা বয়স্ক মানুষ, তারাও অসুস্থ। কেমনে কোথায় কীভাবে হচ্ছে, মানে তখন আমার এমন অবস্থা হচ্ছিল, আতঙ্কটা তখন অন্য ধরনের আতঙ্ক মনে হচ্ছিল, যে তখন আসলে তারা তো আমার কোনো ট্রেস পাচ্ছে না, এই যে এত রাত হয়ে গেছে, তারা আমাকে কোথায় খুঁজতেছে না খুঁজতেছে, আমিও তাদের সাথে কোনো কমিউনিকেশন করার কোনো ওয়ে নেই, টোটাল একদম কমিউনিকেশন বন্ধ। আরেকটা হচ্ছে রুমটা যে আছে না, রুমের মধ্যে ওই কোনো, তখন তো মে মাস, প্রচুর কিন্তু গরম, অনেক গরম তখন। ওই রুমের উপরে যে দরজার উপরে দুই কর্নারে 2টা এক্সস্ট ফ্যান লাগানো আছে। এক্সস্ট ফ্যানগুলো হচ্ছে গিয়ে নর্মাল এক্সস্ট ফ্যান আমরা বাসায় ইউজ করি সেটা না, ওই যে ইন্ডাস্ট্রিয়াল টাইপের রেড কালারের এগুলো ফ্যান থাকে না, যেগুলো অনেক স্পিডে ঘোরে, অনেক শব্দ হয়, ওইগুলি ফ্যান। ওরা শিফট অনুযায়ী চালায়, সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ফ্যান চালায়, তারপরে সকাল আবার সুইচ করে করে দেয় আর কি এটা। আর এই রকম 2টা লাইট, অনেক হাই ভোল্টেজের লাইট, সরি একটা লাইট ঠিক ওই যে 2টা ফ্যানের মাঝখানে ওখানে লাগানো ছাদের। আপনি যে শুবেন এদিক দিয়ে, শুইলে তো টোটাল ওই লাইট আপনার চোখের মধ্যে আসবে। আপনি যদি চোখও বন্ধ করে রাখেন, দেখেন এখানে যে চোখ বন্ধ করে আছেন, মনে হচ্ছে কি লাইটটাই ভিতরে চোখের ভিতরে জ্বলতেছে, এত মানে হাই ভোল্টেজের ওই লাইটগুলো। এই অবস্থা তো ঘুমের তো কোনো ইয়ে আসে না। তারপর একটু পরের দিন হয়ে গেল, এই অবস্থায় ওইখানে আমাকে ওরা 10 ডেজ ওই রুমটার মধ্যে রাখে। 10 দিন পরে তাকে আমাকে ওরা ওই রুম থেকে বের করে আর একটা রুমে নিয়ে গেল, যে রুমটা হচ্ছে গিয়ে আমি যে বিল্ডিংটা ছিলাম ওইটা পুরানো বিল্ডিং ছিল, এবং ওই রুমের মধ্যে কিন্তু আবার ওই বিল্ডিংয়ের মধ্যে দেখলাম যে অনেকে নাম লিখে রাখছে, মোবাইল নাম্বার লিখে রাখছে, তারপরে একজন কেউ লিখে রাখছে কচু ক্ষেত, এরকম আর কি, জাস্ট কিছু ইয়ে লেখা আর কি, সাংকেতিক চিহ্ন, কেউ বলছে হেল্প মি, এরকম অনেক কিছু লেখা থাকে আর কি। তো ওইখান থেকে বের হয়ে আমাকে ওরা ওই পিছনের যে রুমে নিয়ে গেল, পিছনের ওইটা হচ্ছে ওদের নতুন বিল্ডিং, জাস্ট 2 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স হবে। আমাকে রুম থেকে বের করে নিয়ে উত্তর সাইডে থেকে নিয়ে আবার পশ্চিম সাইডে, মানে ওই রুমটা যখন শেষ হয়ে যায় পাশ থেকেই গলি। আমি জায়গা বুঝতে পারিনি, তবে আমি নামাজ পড়তাম তো, যে পূর্ব পশ্চিম তো ওদের কাছে জেনেই নিচ্ছি কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম আগে ইয়ে করে, তো সেই হিসাবে আমি মানে বুঝতে পারতেছিলাম যে এদিকে পশ্চিম, এদিকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম করে। তো ওরা দেখলাম যে আমার রুম থেকে বের করে আমাকে উত্তর পাশের দিকে, হাতের ডান সাইডে আর কি, উত্তর দিকে নিয়ে গিয়ে আবার পাশ থেকে নিয়ে গেল আর কি, নিয়ে পিছন সাইডে বললো যে একটু পা উঁচু করে ফেলা, মানে ওটা হচ্ছে উঁচু জায়গা আর কি, ও নর্মালি ওই বিল্ডিং থেকে একটু উঁচা। তো ওখানে নিয়ে গেলাম, ওইখানে নিয়ে যাওয়ার পরে যে ওইখানে এক একটা সারিতে 5টা করে রুম এখানে। তো লাস্ট একদম বিল্ডিংয়ের লাস্ট সারি যেটা, ওই সারিতে আমাকে রাখতে দিচ্ছে, নিয়ে যায় যে রুমটাতে আমাকে ঢুকাইছে ওরা। ঢুকানোর পরে তখন আমি বুঝতে পারিনি, কিন্তু পরে যখন ওয়াশরুমের জন্য বের হয়েছি বা যাওয়া আসা করছি যখন দিয়ে গেল, তখন বুঝতে যে এটা 4 নম্বর রুম, মানে আমার পরে আরও একটা রুম আছে ওইখানে। তো রুমটাতে যখন ঢুকানোর পরে দেখলাম যে আমি যে রুমটায় ছিলাম ওর চেয়ে আরও একটু ছোটো, এটা আরও একটু ছোটো, এবং ওর মধ্যে এই একটা খাট পাতা, লোহার খাট যেগুলো আছে, এটা ইয়ে করা পাতা, ওর মধ্যে যে কম্বলগুলো আছে না, কম্বল আর তার একটা চাদর দিয়ে, কম্বল মানে বেড করা আর কি, চাদর কম্বলের উপর দিয়ে পারা, আর একটা কম্বল ভাঁজ করে দেওয়া আছে ওটা মাথার নিচে দেওয়ার জন্য। আর একটা দেখলাম যে নুরানি নামাজ শিক্ষা নামে একটা বই আছে, ওইরকম একটা নুরানি নামাজ শিক্ষা বই দেখলাম। দেখার পরে এরপর যেটা হয়েছে, যেটা দেখে আমার শরীর পুরো শিউরে উঠছে একদম। আমি মানে ভয়ে আমার এমন অবস্থা হয়েছে, চোখ যখন খুলে যাওয়ার পর দেখি যে ওয়ালের মধ্যে তাজা রক্ত, একদম সপ করে লাগানো রক্ত, জমাট বাঁধে না, জমাট বাঁধলে তো দেখেন যে কি দলা দলা হয়ে থাকে না, একদম মানে একদম তাজা। মানে আমার আগে ওই রুমে কেউ যে ছিল তাকে হয়তো বা কোনো টর্চারিং করছে, সেই রক্ত টর্চার যে করার পরে হয়তো রক্ত বের হয়েছে, ও হয়তো বা ওয়ালের মধ্যে মুছে ফেলছে বা কিছু করছে, কিছু একটা ওয়ালের মধ্যে রক্তগুলো লেগে আছে, এবং রক্তগুলো তাজা রক্ত, জমাট বাঁধা তাজা রক্ত একদম ওখানে। আমি তো দেখে পুরো ইয়ে হয়ে গেছি যে এই রুমে নিয়ে আসলো, মানে ওখানে যেহেতু আমাকে 10 দিনে কোনো ওরা টর্চার করেনি, তো নিশ্চয়ই এখন হয়তো আমাকে ওরা অন্য কিছু ট্রিটমেন্ট করবে বা অন্য কিছু ইয়ে করবে, এইভাবে আমার খুবই ইয়ে লাগছিল। তো যাই হোক, এই অবস্থাতেও ওই রুমে আরও প্রায় 5 দিনের মতো গেল। 5 দিনে ওরা কিছুই করেনি, আর তখন তো রোজা চলছিল। তারপর যাক আর কি, ওরা 15 ডেজের সময় যেটা ইয়ে হলো, ওই দিন আমাকে ওই দুপুরে প্রত্যেক দিনের মতো তো ওরা গোসল করতে নিয়ে যায়। গোসল করতে গেলে দুপুরবেলা আমি গোসল করতে গেলাম, গোসল করতে গিয়ে তখন 12টা সাড়ে 12টার মাঝে বাজে আর কি। আমি গোসল করতে নিয়ে গেলাম, গোসল করে শেষ হয়নি গোসল করা এখনও, হঠাৎ করে দরজা খুলে একজন ভিতরে ঢুকলো, হাতে হ্যান্ডকাপ লাগানো, হ্যান্ডকাপ ওর হাতে আছে, তারপরে যে ব্ল্যাক স্ট্র্যাপটা আর ওই যে হুডি টাইপের যে এটা, ওইটা ওর হাতে। তো দেখে তো আমি পুরো ভয় একেবারে ইয়ে হয়ে গেছি।
আর ও ওই সময়টা এত খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে, ঢুকেই বলতে চাই তাড়াতাড়ি করে গোসল শেষ কর, আজকে তোর দিন শেষ, আজকে তোর খবর আছে। এরপরে যখন ওটা পরে দিছে, পরে দেওয়ার পর আমাকে বলতেছে লুঙ্গি টাইট করে পড়, অনেক শক্ত করে টাইট করে পড়, তুই তাকারি বলতেছে আর কি। একদম নর্মালি অন্যরা কিন্তু এরকম তুই তাকারি বলে না, কিন্তু ওই একদম তুই তাকারি এরকম বলা শুরু করে দিচ্ছে এরকম করে। তো লুঙ্গি খুব শক্ত করে করলাম, ও আবার টেনে টেনে করতেছে, দেখতেছে, লুঙ্গি করে পড়লাম, পড়ার পরে ওরা আমাকে নিয়ে যাবে। তা আমার পা এমন অবস্থা হয়ে গেছে, পা আমার আসলে উঠছে না, আর পা ফেলতে পারছিলাম না, আমি জড়সড় হয়ে পুরো শরীরে আমার জড়সড় হয়ে উঠতে আছে। তখন ওরা আমাকে দুইজনে ধরছে, ধরে উঠে নিয়ে চলে যাইতেছে ওই রুমটার মধ্যে। তো আমি তো মানে এত বেশি ভয় পেয়ে গেছি, মানে সিচুয়েশনটা কীরকম দেন, গোসল করতে গেছি, নর্মালি অন্য ডেগুলোর মতো তো না, গোসল করতে গেছি হঠাৎ করে, তারপর এসে আবার এই ধরনের ল্যাঙ্গুয়েজ বলতেছে, আবার মানে জিনিসটাই কেমন দিন একটা বিভৎস টাইপের। তারপর আমাকে ওখান থেকে বের করে নিয়ে ওই রুমটার মধ্যে নিয়ে গেল, আবার সেই ওই যে ইন্টারোগেশন করার যে রুমটা, ওখানে নিয়ে গেল, নিজের টুলের মধ্যে বসাই দিল, হাত তো হ্যান্ডকাপ এরকম পিছন থেকে লাগানো হ্যান্ডকাপ দিয়ে। তারপরে মাস্ক ও একটা নিয়ে এসছে, আরও একটা মাস্ক দিল, দেওয়ার পরে স্ট্র্যাপটা আবার উপর দিয়ে চোখ দিয়ে লাগাই দিল, লাগাই দিয়ে টোটাল। এবারে এমনি একজন আমাকে জিজ্ঞেস করতেছে কী খবর, কেমন আছো, জিজ্ঞেস করলো আর কি। করার পরে বলতেছে যে মেইল নিয়ে আমরা সব করে দেখছি ঠিকঠাক, মানে ওরা বুঝলাম যে ওরা মেইলটা নিয়ে হয়তো খুব বেশি কথাও বলতেছিল না, জাস্ট খালি বলতে আমরা মেইলের ওগুলো চেক করে দেখছি। তো দেখে আমার যেটা মনে হলো যে ওদের কথাবার্তায় যে যদি কোনো ইস্যু পেতো হয়তো বা ওরা আমাকে আরও কিছু খারাপ কিছু করতো। তা আমার মনে হলো যে না, ওরা কোনো মেইল রিলেটেড কোনো ইস্যু, মানে খারাপ কোনো ইস্যু পায়নি। ওরা হয়তো বা একটা ভেরিফিকেশন, আমি যে ওই যে রিপোর্টটা দিয়েছিলাম ওটা দেখে হয়তো বা ওরা সামহাও কোনোভাবে ক্রস চেক করে হয়তো বা ওরা বুঝতে পারছে যে এটা আসলে ফেক মেইল কিছু একটা, মানে ওইটা নিয়ে তেমন ওরা আর আমাকে কোশ্চেন করলো না। কিন্তু একজন আবার আমাকে সেই ভিপিএন নিয়ে শুরু করছে, আবার সেই ভিপিএন। তখন বলতেছে যে আমি একটু তখন ওকে ইচ্ছা করি আমার থেকেই আমি ওকে একটু ভিপিএন পড়ানোর চেষ্টা করলাম, মানে বোঝানোর চেষ্টা করলাম, বললাম ওর টাইম চাইলাম, ভাই যাই করে না আমি একটু বলি একটু ভিপিএন সম্বন্ধে। তখন আমি ওকে ভিপিএন নিয়ে বললাম, এরকম করার পরে তো আমার তারপরে এগ্রি করে না, আমাকে বলতেছে না আমি করতে পারি না, আমিও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কি বিদেশ থেকে পড়ালেখা করে আসছি, আমি ইংল্যান্ড থেকে পড়ালেখা করে আসছি, এবং আমি ইংল্যান্ডে অনেক ট্রেনিংও গভর্নমেন্ট থেকে যে ট্রেনিং করে না ওই ধরনের ট্রেনিংয়ের কথা বলে ট্রেনিংও করছে। তখন আমি একটু রাগ, ওর সঙ্গে আমার রাগ হয়ে গেছে, রাগ করে বলছে যে তুমি ট্রেনিং করছো না কী করছো সেটা আমার দেখার ইয়ে না, আর ট্রেনিং করে থাকতে গেলে যদি ভালো কোনো ইয়ে হতো তো এরকম করে আমাকে কোশ্চেন করতেন না, উল্টাপাল্টা কোশ্চেন করছেন কেন আপনি আমাকে। তো একটু আমি রাগ হয়ে গেছিলাম আর কি, মানে টেম্পার হঠাৎ করে হয়ে গেছে। তখন আমাকে করছে জাস্ট এরকম করে রাবার জাতীয় কিছু একটা দিয়ে এখানে একটা করছে, এইরকম মানে এইরকম শব্দ হয়েছে, এর আর বেশি কিছু হয়নি। তো আমি তাতে তো মার ব্যথাটা তাকে কোনো কিছুই বুঝতে পারিনি, তখন কোনো কিছুই আমার অনুভব হয়নি। তারপর কথা বলার পরে দেখি হঠাৎ করে দেখি ওরা ওই যে ছবি তুলতেছে, আমার ফটোশ্যুট করতেছে, কিন্তু বোঝা যায় লাইট ফ্ল্যাশ মারে না, ফ্ল্যাশ মারলে যে লাইট জ্বলে যতই কিছু পরে থাকে ব্ল্যাক, তো ছোটো ছোটো তারার মতো দেখি জ্বলতেছে, তার শব্দ ফ্ল্যাশের যে শব্দ হয় এরকম শব্দ হচ্ছে আর কি ক্যামেরাতে। মনে করলাম যে ওরা আমার ছবি টবি উঠাচ্ছে আর কি। তারপর ওখান থেকে আমাকে 15-20 মিনিটের মতো আর কি, 10-15 মিনিট কিংবা 20 মিনিট এরকম লাগছিল আর কি। পরে আমাকে আবার রুমে পাঠিয়ে দিল, রুমে পাঠিয়ে দিয়ে রুমে আসলাম। রুমে এটা করার পরে ওই ব্যথাটা আর আমি তখনও কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার 2-3 দিন পর থেকে এমন অবস্থা হচ্ছিলো এই জায়গাটা মনে হয় আমার পচে গেছে, এত ব্যথা করতেছিল, আমি নামাজও পড়তে পারছিলাম না, পা ভাঁজ করতে পারতেছিলাম না। জানি না ওরা কী করলো ওই জায়গায় ওই সময়টার মধ্যে, মানে যেটা দিয়ে কী করে কী ধরনের কী করছে আমি কিন্তু তখন কিচ্ছু বুঝিনি, কিন্তু ওই 3 দিন পর থেকে মনে করেন ব্যথা আর পা তুলতে পারিনি, এই অবস্থা হয়েছে, এত ব্যথা পাইছি আমি এই জায়গায়। এটা ছাড়া আর কি কি টর্চার না, আমাকে ওরা ওইরকম আমাকে ফিজিক্যাল কোনো টর্চার ওরা করেনি কখনোই। ওইটাই আমার লাস্ট 2 দিন, প্রথম দিন একদিন ইন্টারোগেশন করতে, সেকেন্ড দিন ওই ইন্টারোগেশনটা হয়েছে। এরপর বাকি 90 ডেজ, মানে টোটাল কত 15 দিন, তো বাকি যে কত 75 ডেজ প্রায় কিংবা 80 ডেজের মতো খাবার টাবার যখন দিত, ওই খাবার তো খাইতাম না, চোখের পানিতে ভিজে খাবার টাবার আমার ভিজে যেত, খাবার তো আমি তখনই করতে পারিনি। আর ঘুমানোটা ছিল আমার জন্য খুবই একটা খারাপ ইয়ের। ওই রুমে থেকে যখন এই রুমে আসলাম, আসার পরে মানে আমার সামনের যে রুমগুলো আছে, মানে 5টা টোটাল রুম তো ওই সারিতে, প্রত্যেকটা রুমে লোকজন দিয়ে ভর্তি, প্রচুর চিল্লাইতো, মানে আপনি চোখ বন্ধ করতে পারতাম না আমি, চিল্লানো গোংরানো, কেউ করতেছে অনেক, মানে অনেক সময় হয় না যে ট্রিট ওরা করে, যেটা ওই ওখানে যখন মারধর করার পর তো আবার ট্যাবলেটও দিয়ে যায়, হ্যাঁ যদি কোনো হয়।
তো ওরা সেই আমার মনে হয় যখন হয়তো ওদের সঙ্গে কেউ আসে তখন প্রচুর চিল্লাচিল্লি করে, প্রচুর চিল্লা, মানে অনেক চিল্লা, সেই চিল্লানো মানে কি সেই রকম জোরে জোরে চিল্লানো। মেইলের কন্টেন্টটা আমি জানি না, তবে তারা এই ইস্যুতেই ধরছে আর কি আমাকে। যখন লাস্ট ডেতে হয়, লাস্ট ডেতে ওরা করছে কি ওই তখন রাত 10টা সাড়ে 10টার মতো বাজে, আমি নামাজ পড়তেছিলাম, এসে দরজা নক করলো, দরজা নক করে ওরা ভিতরে ঢুকলো, ঢোকার পরে আমাকে বলতেছে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে নাও। নামাজ শেষ করলাম, করার পর বলতেছে যে দেখলাম যে আমার ব্যাগ, আমার মোবাইল, তারপর আমার জুতা, এভরিথিং, আমার চশমা টশমা তাদের ওখানে বিছানা করে রাখা, জুতা নিচের দিকে রাখা। আমাকে বলতেছে যে খুব দ্রুত রেডি হয়ে নাও। তো তখন আমি দুইটা জিনিস খুব করতে, একবার ভালো লাগলো যে হয়তো আমাকে তারা ছেড়ে দেবে, আবার হঠাৎ করেই মনে হলো যে আমরা তো আগে যেরকম সিনারিও দেখছি তাদের সঙ্গে করে নিতে ক্রস ফায়ার করে, হ্যান করে ত্যান করে। তো ওই জিনিসটা আমার খুবই ভয় লাগছিল তখন, যে আমি হয়তো বা আজকের দিনটা হয়তো আমার জন্য শেষ দিনও হয়ে যেতে পারে এরকম। তারপরে একটু ভালো লাগাটা যেটা মনে হলো যে সেটা আমার পাশের যে ছেলেটা ছিল, ডান পাশের যে ছেলেটা, ওকে কয়েকদিন আগেই ছাড়ছে, 3-4 দিন বা এরকম হবে আর কি। ওকে যখন ছাড়ে ওই দিন আমি রাত্রেবেলা একটু দেখতে পাচ্ছিলাম যে ওই ঠিক এই একই টাইমেই আর কি, এরকম টাইমে এসেই ওর রুমের সামনে দেখলাম যে ব্যাগ রাখা। তো যেমনি তো যদিও দেখা যায় না, কিন্তু ওই যে করিডোরটা থেকে তো ওই যেহেতু শিক লাগানো, একটু দরজাটা করলে বোঝা যায় আর কিছু। আরেকজন আমাকে বলতেছে যে তোমাকে আজকে আমরা বাইরে নিয়ে যাব, আমরা যেখানে যেখানে যাব তুমি সেখানে সেখানে যাবা, আমরা কোথাও চা খেলে তুমি সেখানে দাঁড়ায় চা খাবা, কিন্তু আমাদের দিকে তাকাবা না, ডানে বাঁয়ে কোথাও তাকাবে না, গাড়ি থেকে নামবা, নেমে তুমি এই চা খেতে হলে চা খাবে এরকম। তারপর আরেকজন বলতেছে যে রড, মানে বেতের লাঠিগুলো আছে না, বেতের গোল লাঠিগুলো, ও আমার শরীরের মধ্যে ওঝারা যেরকম করে, লাঠি নিয়ে সমস্ত শরীর এরকম চেপে একদম খুব শক্ত করে ধরে চেপে পা থেকে মাথা থেকে পায়ের দিকে চোখ অব্দি এরকম করে নিচের দিকে এরকম করে নিয়ে যাচ্ছে, আর আমার সাথে কথা বলতেছে এখানকার একটা সিঙ্গেল ক্যারেক্টার, একটা শব্দও যদি বাহিরে যায় তাহলে তোমাকে শেষ করে দেবো, তো দেবই, তোমার ফ্যামিলিও শেষ, তোমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা শেষ করে দেবো, তোমার ওয়াইফকে সব শেষ করে দেবো যদি একটা কথা যদি বলো, এর যদি একটা কোনো শব্দ বের হয়, তুমি যে বিল্ডিংয়ে থাকো ওই বিল্ডিংয়ে ডিনামাইট দিয়ে উড়াই দেবো, তোমার অফিসের বিল্ডিং ডিনামাইট দিয়ে উড়াই দেবো। তো তারপর এই কথা বলার পর তো তারা আমাকে করে একটা গাড়িতে উঠাইলো, বের করে গাড়িতে উঠানোর যে আপনার লেগুনার যে গাড়িগুলো আছে না, কী বলে এগুলো, স্কুটি টাইপের যে গাড়িগুলো, ওরকম গাড়ি যে শব্দ ভটভট ভট শব্দ করে, মানে মাইক্রো বাস টাইপ কিছু না আর কি। উঠানোর পর বসানোর পর ওরা আমাকে প্রায় 30-40 মিনিট, 40-45 মিনিট এরকম হবে, বিভিন্ন জায়গায় রাউন্ড দিল। দেওয়ার পরে আমাকে ওই এয়ারপোর্টের যে পরে লা মেরিডিয়ান হোটেলটা আছে, লা মেরিডিয়ান হোটেলের পাশেই দেখবেন যে আপনি এই যে একটা ওভারপাস আছে, কিন্তু এখানে একটা তেলের পাম্পের সঙ্গে লাগা, হ্যাঁ, ওভারপাসের গোড়ায় আমাকে নামাই দিল। এবং ওখানে নামাই দিয়ে ওরা আমাকে বললো যে তুমি এখান থেকে নেমে প্রস্রাব করতে বলবা, কোনো দিক তাকাবা না, আমাদের দিকে তাকানোর চেষ্টাও করবা না, যদি চেষ্টা করো আমাদের গাড়ির থেকে গুলি করে তোমাকে শেষ করে দেবো। তা আমি নামলাম, নেমে আমি করতে, ওরা তো মাইকের কার নিয়ে ওরা টান দিয়ে গাড়ি নিয়ে টান দিয়ে চলে গেল, আমি ওখানে নেমে করলাম। তো পরে আমি যখন ওখানে নামছি, প্রথম থেকে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওই রোডটা আমার কিন্তু খুব পরিচিত, ওই এয়ারপোর্টের রোডটা আমি খুব ভালো করে চিনি, কিন্তু ওই মুহূর্তে মানে আমি কিছু করতে পারছিলাম না। আমার সবচেয়ে বেশি যেটা লাগছে যে আমি নিজেই একটু কম্প্যারিজন করার চেষ্টা করছিলাম, যে সেটা হচ্ছে গিয়ে কবর আর ওই রুমের মধ্যে আমি কোনো ডিফারেন্সটা কিন্তু কখনো খুঁজে পাইনি। কবরের মধ্যে মনে হলো কি যে কেউ মরে গেলাম, আমরা কবরের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেল, তারপর সবার সঙ্গে আমাদের কমিউনিকেশন বন্ধ। ওই রুমটাও ঠিক, কিন্তু ডিফারেন্সটা শুধু হচ্ছে গিয়ে আমি ওখানে জীবিত আছি। তারপর রাস্তা পার হয়ে দেখলাম যে সিএনজি ওপাশে দাঁড়ানো, ওই যে পাম্পের ওপাশে যে সিএনজি, ওখানে কয়েকটা সিএনজি দাঁড়ানো আছে। তো আমি ব্রিজটা ক্রস করে সিএনজির ওপাশে গেলাম, গিয়ে সিএনজিতে উঠলাম। তারপরে আমি তো মোবাইল কল করতে পারছিলাম না, পরে সিএনজিতে ওঠার পরে সিএনজিওয়ালার কাছ থেকে একটা ফোন নিয়ে বললাম যে আমি একটা কল দিব, পরে ওর নাম্বার থেকে আমি আমার ওয়াইফের কল দিই আর কি। মানে এটুকু বলার প্রয়াসটা কেন, যেহেতু এখন আমাদের এগুলো আমরা একটু বলতে পারছি, এগুলো হচ্ছে আমার উদ্দেশ্যটা আসলে অন্যরকম। উদ্দেশ্যটা কীরকম, যে জিনিসটা আমার উপরে ঘটে গিয়েছে এটা যেন আমার সন্তানের উপরে না ঘটে, আমার অন্য ভাইদের উপরে যেন না ঘটে। আমরা এটা বলছি এই জন্যই যে এখানে এমন একটা আইন হোক, এমন একটি সিস্টেম চালু হোক যেন আমাদেরকে এই অন্যায়ভাবে এরকমভাবে মানে উঠিয়ে না নেওয়া হয়, যেন এটা গভর্নমেন্ট যেন এটাকে স্টপ করে, সামহাও কোনো নিয়ম করে আইন করে যে এই ধরনের যেন আয়নাঘর, হাওয়া ভবন, হাওয়া ঘর
আরও যে আমরা অন্যান্য শব্দ যেগুলো শুনি, এই জিনিসগুলো যেন না হয়। আমাদের কিন্তু মোটিভটা সেটা, মানে এই জন্যই মানে আমিও আজকে রিস্ক নিচ্ছি। আমি একবার অলরেডি আমি মানে অনেক খারাপ একটা পরিস্থিতি থেকে উঠে আসছি। আমি জানি হয়তো বা মানে আমি আশা করি এই জিনিসটা যেন আর কোনো দিন রিপিট না হয়।